আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজ আমরা অ্যাডমিশন টেস্টে সি ইউনিটে যে ইংলিশ কোর্সটা শুরু করেছি সেটা লেকচার 4 জানবো ডিটেইলস অফ অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে। সো এর আগের ভিডিওগুলো যদি তুমি না দেখে থাকো, আই বাটনে আসা লিংকে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো, কারণ আগের লেকচারগুলো না পড়লে তুমি এই লেকচারটা ভালো করে বুঝবে না। সো দেখো, এখানে আমরা আজকে কিভাবে শিখবো ডিটেইলস অফ অ্যাডভার্ব ক্লজ প্রথমে জানবো, তারপর অ্যাডভার্ব ক্লজের যে রিডিউসড ভার্সন সেটা সম্পর্কে জানবো, তারপর আমরা কিছু প্র্যাকটিস করব আজ আমরা যা যা শিখেছি। সো প্রথমে আমরা জেনে নিই ক্লজ। তো ক্লজ সম্পর্কে এর আগের ক্লাস আমরা বলেছি, প্রতিটা ক্লাসে একবার করে বলি। ক্লজ প্রধানত দুই প্রকার, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। এবং ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ রয়েছে। সো নাউন ক্লজ নিয়ে আমরা আলোচনা করেছি, অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করেছি, আজ আমরা আলোচনা করব অ্যাডভার্ব ক্লজ নিয়ে। সো দেখো, অ্যাডভার্ব ক্লজ কি? যে ডিপেন্ডেন্ট ক্লজ প্রিন্সিপাল ক্লজের টাইম, প্লেস, রিজন, কন্ডিশন, পারপাস, রেজাল্ট, ম্যানার বা কন্ট্রাস্ট প্রকাশ করে। তার মানে হলো, আমরা যখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ দেখব এবং সেটা প্রিন্সিপাল ক্লজের সময়, স্থান, কোনো কারণ, কোনো শর্ত, কোনো উদ্দেশ্য, কোনো ফলাফল, কোনো পদ্ধতি বা কোনো বৈপরীত্য প্রকাশ করবে, তাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলবো। একটু পরে আমরা একদম সবগুলো জিনিস এক্সাম্পলের মাধ্যমে জেনে নিব, যাতে আমরা একদমই না ভুলে যাই এবং আমাদের জন্য অনেক ইজিয়ার হয় ব্যাপারগুলো বুঝতে। সো দেখো, প্রথম যে এক্সাম্পলটা রয়েছে সেখানে লিখে আছে, সাম পিপল লাইক টু লিসেন টু মিউজিক ওয়াইল দে আর স্টাডিং। সো আমরা জানি ক্লজ মার্কার দিয়ে শুরু হওয়া ক্লজটাই হলো ডিপেন্ডেন্ট ক্লজ, এবং ওয়াইল দে আর স্টাডিং এটা দিয়ে কিন্তু সময়টা বোঝাচ্ছে। তুমি দেখো, তুমি যদি পুরো জিনিসটার অর্থ বলো, সাম পিপল লাইক টু লিসেন টু মিউজিক ওয়াইল দে আর স্টাডিং, কিছু মানুষ যখন পড়াশোনা করে তারা মিউজিক শুনতে ভালোবাসে বা মিউজিক শুনতে পছন্দ করে। সো এইখানে যে সময়টা বোঝানো হচ্ছে, এই জন্য আমরা ওয়াইল দে আর স্টাডিং বলছি। আর আমরা এখানে দেখতে পেলাম যে সময় বোঝালেই কিভাবে অ্যাডভার্ব ক্লজ হতে পারে। এবার আসো এখানে, হোয়ারএভার আই লুকড আই ফাউন্ড ফিঙ্গারপ্রিন্টস, অর্থাৎ আমি যেখানেই তাকিয়েছি সেখানেই ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পেয়েছি। সো এই যে যেখানে, এই হোয়ারএভার দিয়ে আমরা কিন্তু একটা প্লেস বোঝাচ্ছি। থার্ড এক্সাম্পলটাতে, বিকজ দ্য স্পিকার ওয়াজ সিক দ্য প্রোগ্রাম ওয়াজ ক্যান্সেলড। এখন কেন প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে? বিকজ দ্য স্পিকার ওয়াজ সিক, তার মানে স্পিকার অসুস্থ ছিল, এই জন্য প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে। এখানে একটা কারণ বুঝিয়েছি আমরা। এবার আসো কন্ডিশনে। দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান পাস দ্য এক্সাম। এই যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা কি একটা শর্ত? যদি তুমি ভালো করে পরিশ্রম করো তাহলে তুমি পরীক্ষা পাস করবে। সো একটা শর্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর আসো পারপাস, I worked hard so that I could pass the exam. সো কেন আমি হার্ড ওয়ার্ক করেছি? এই উদ্দেশ্যটার জন্য, অর্থাৎ এই পারপাসটার জন্য, so that I could pass the exam. এবার আসো, the traffic was so heavy that we arrived an hour late. সো এইখানে একটা রেজাল্ট বোঝাচ্ছে। এখানে রেজাল্টটা কিভাবে বোঝাচ্ছে? দেখো, the traffic was so heavy মানে অনেক বেশি ট্রাফিক ছিল, that we arrived an hour late। এই কারণে আমাদের কি হয়েছে, আমরা 1 ঘন্টা দেরিতে আমরা পৌঁছেছি। সো এই যে অ্যারাইভড হওয়া, এটা একটা রেজাল্ট। কেন রেজাল্টটা হয়েছে? এই যে কেন রেজাল্টটা হয়েছে, মেইন যে প্রিন্সিপাল ক্লজটা ছিল, দ্য ট্রাফিক ওয়াজ সো হিভি, এই জন্য। আর আমরা জানি প্রিন্সিপাল ক্লজ মানে, প্রিন্সিপাল ক্লজ মানে যেই ক্লজটা একদম স্বাধীনভাবে একটা অর্থ প্রকাশ করবে। অর্থাৎ আমরা যদি বলি দ্য ট্রাফিক ওয়াজ সো হিভি মানে অনেক বেশি জ্যাম ছিল, সেটা আমরা বুঝতেই পারছি যেটা একদমই সঠিক হয়ে যাচ্ছে, এর জন্য আলাদা কোনো কিছু লাগছে না। অন্যদিকে ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি, যেটা অর্থ প্রকাশ করতে, অর্থাৎ পুরোপুরি অর্থ প্রকাশ করতে প্রিন্সিপাল ক্লজের সাহায্য লাগে। সো এবার আসো, হি ক্যারিড আউট দ্য প্ল্যান অ্যাজ আই সেইড। এটা একটা পদ্ধতি। দেখো, সে সেভাবেই প্ল্যানটা হচ্ছে এক্সিকিউট করেছে যেভাবে আমি বলেছি, অর্থাৎ আমার এই পদ্ধতিটা। এবার আসো শেষটা, অলদো হি স্টাডিড হার্ড, যদিও সে ভালো করে পড়াশোনা করেছে, হি ওয়াজ আনএবল টু পাস দ্য এক্সাম। অর্থাৎ সাধারণত হওয়ার কথা কি, ভালো করে পড়াশোনা করলে পাস করার কথা, কিন্তু কন্ট্রাস্ট মানে একটা বিপরীত একটা জিনিস হয়ে গেছে, তার মানে হচ্ছে সে পাস করতে পারেনি। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে টাইম, প্লেস, রিজন, কন্ডিশন, পারপাস, রেজাল্ট, ম্যানার, কন্ট্রাস্ট, এগুলো দিয়ে আমরা অ্যাডভার্ব ক্লজ বোঝাবো। এবং যখন প্রিন্সিপাল ক্লজের এই টাইম, প্লেস, রিজন, কন্ডিশন, পারপাস, রেজাল্ট, ম্যানার, কন্ট্রাস্ট এগুলো বুঝাবে, সেগুলি হলো অ্যাডভার্ব ক্লজ। এবার আমরা অ্যাডভার্ব ক্লজের যে ক্লজ মার্কারগুলো আছে সেগুলো দেখে নিব। সো প্রথমে টাইমের গুলো দেখি। টাইমে যখন বোঝাবে তখন কিভাবে ক্লজ মার্কারগুলো বসতে পারে, আফটার, অ্যাজ লং অ্যাজ সুন অ্যাজ, বিফোর, ওয়ান্স, সিন্স, আনটিল, ওয়েন, হোয়াইল। এবার আসো প্লেস। প্লেস মানে হলো স্থান, সো ওয়ার এবং হোয়ারএভার। এবার আসো রিজন। রিজন মানে হচ্ছে কারণ, সো কারণ বোঝাতে আমরা বিকজ বা সিন্স ব্যবহার করব। কন্ডিশন বোঝাতে ইফ, অনলি ইফ,
আনলেস। অন্যদিকে কন্ট্রাস্ট বা বৈপরীত্য বোঝাতে আমরা ইউজ করব অলদো, ইভেন দো, while, whereas। পারপাস বা উদ্দেশ্য বোঝাতে আমরা ব্যবহার করব ইন অর্ডার দ্যাট, লিস্ট, সো দ্যাট। রেজাল্ট ব্যবহার করতে আমরা বলবো সো ডট ডট দ্যাট, সাস ডট ডট দ্যাট। এবং ম্যানার বা পদ্ধতি বলতে আমরা অ্যাজ ইফ, অ্যাজ দো, জাস্ট অ্যাজ, অর্থাৎ সবগুলো সেম। সো এই ক্লজ মার্কারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। নিজেরা এগুলোতে আবার একটু দেখবে তোমাদের সবকিছু অনেক বেশি ইজি লাগছে। ওকে, এবার আসো রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। তার মানে হচ্ছে আমরা অ্যাডভার্ব ক্লজটাকে কিভাবে ছোট করব বা রিডিউস করব। এটা থেকে কোশ্চেনগুলো এসে থাকে সবগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। সো তুমি যদি রিডিউসড অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে ধারণা রাখো তাহলে তুমি আনসারগুলো খুবই ইজিলি করতে পারবে। দেখো, কখন আমরা একটা অ্যাডভার্ব ক্লজকে রিডিউস করতে পারবো? যখন অ্যাডভার্ব ক্লজ ও প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এক হবে। তার মানে একটা কন্ডিশন এখানে রয়েছে, সেটা হলো অ্যাডভার্ব ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এক হতে হবে। এবার যদি আমরা এক্সাম্পলটা দেখি, when astronauts are orbiting the earth they don't feel the force of gravity। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাস্ট্রোনট আর যে দে, এই যে দেখো অ্যাস্ট্রোনট আর হচ্ছে দে, এই যে প্রিন্সিপাল ক্লজটা এটা সাবজেক্ট হলো দে, আর এই যে অ্যাডভার্ব ক্লজ এটা সাবজেক্ট হলো অ্যাস্ট্রোনট। সো এই দুইটা কিন্তু সেম, অর্থাৎ এই দে দ্বারা কিন্তু এই অ্যাস্ট্রোনটসদেরকেই বুঝিয়েছে। সো সেহেতু আমরা এটাকে রিডিউস করতে পারবো। রিডিউস করার জন্য আমাদেরকে, আমরা গত লেসনেও যখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে কথা বলেছি সেই লেসনে আমরা দেখেছি আমরা হচ্ছে প্রথমে সাবজেক্টটা বাদ দিব, তারপর আমরা অক্সিলারি ভার্বটা বাদ দিব। সো আমরা when orbiting the earth, তার মানে আমরা সাবজেক্ট এবং যেই অক্সিলারি ভার্ব সেটা বাদ দিয়ে পেলাম when orbiting the earth। এই যে এখানে দে, এই দেটা আমাদেরকে স্পেসিফাই করতে হবে, তার মানে বুঝিয়ে দিতে হবে এই দে দ্বারা কাদেরকে আমি বুঝিয়েছি। সো এখানে দে দ্বারা আমি অ্যাস্ট্রোনটসদেরকে বুঝিয়েছি। সো আমি বলবো when orbiting the earth astronauts don't feel the force of gravity। এখন কথা হলো যদি বি ভার্ব না থাকে, তার মানে যদি অক্সিলারি ভার্বটা না থাকে তাহলে আমরা কি করব? সো এর আগের লেসনে আমরা যেটা বলেছি সেম কথা, যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে তুমি যেটা করবে সেটা হলো প্রথমে এই সাবজেক্টটা বাদ দিবে, সাবজেক্টটা বাদ দিয়ে মূল ভার্বের সাথে আইএনজি অ্যাড করে দিবে। যেমন দেখো, although he feels sick the speaker will take part in the seminar। সো আমরা এই সাবজেক্টটা প্রথমে বাদ দিয়ে দিব, আমরা লিখলাম although, আর এই যে ফিল এর সাথে আমরা আইএনজি অ্যাড করে দিব, although feeling sick the speaker will take part in the seminar। সো ডান। এভাবেই তোমরা অ্যাডভার্ব ক্লজকে রিডিউস করবে। সো আজ আমরা যে জিনিসগুলো শিখেছি অ্যাডভার্ব ক্লজ এবং রিডিউসড অ্যাডভার্ব ক্লজ এই সম্পর্কে দুটো জিনিস প্র্যাকটিস করব যেগুলো ইউনিভার্সিটিতে এসেছিল। সো দেখো, স্মল সেলবোটস ক্যান ইজিলি ক্যাপসাইজ, তারপর গ্যাপ দে আর নট হ্যান্ডেল কেয়ারফুলি। তার মানে ছোট নৌকাগুলো ডুবে যাবে যদি সেগুলো আমরা ঠিকমতো কেয়ারফুলি হ্যান্ডেল না করি। সো দেখো, এটা কিন্তু তুমি খুব সহজেই দেখে বুঝতে পারছো এখানে কি হবে। তার মানে এখানে একটা কন্ডিশন যে ইফ দে আর নট হ্যান্ডেল কেয়ারফুলি, এই জন্য ইফ। সো মেইন জিনিসটা হলো তুমি কতটুকু জিনিসটা পড়ে বুঝতে পারছো। আর এই জন্য আমি অনেকবার বলেছি ভোকাবুলারির উপর অনেক বেশি ইম্পর্টেন্স দিবে, তাহলে তুমি জিনিসগুলো খুব ইজিলি পারবে। সো আমরা এখানে কি ব্যবহার করব? স্মল সেলবোটস ক্যান ইজিলি ক্যাপসাইজ, অর্থাৎ ছোট নৌকাগুলো খুব সহজেই ডুবে যেতে পারে ইফ দে আর নট হ্যান্ডেল কেয়ারফুলি, যদি সেগুলোকে সতর্কভাবে আমরা হ্যান্ডেল না করি। এবার আসো, গ্যাপ তারপরে রয়েছে ইনভিজিবল টু দ্য আনএইডেড আই, আল্ট্রাভায়োলেট লাইট ক্যান বি ডিটেক্টেড ইন এ নাম্বার অফ ওয়েজ। সো আমরা যদি এখানে বলি এই জিনিসটা কিন্তু আমাদের একদম কন্ট্রাস্ট বা বিপরীত একটা অর্থ প্রকাশ করেছে। ইনভিজিবল টু দ্য আনএইডেড আই, তারপরে লিখে আছে আল্ট্রাভায়োলেট লাইট ক্যান বি ডিটেক্টেড ইন এ নাম্বার অফ ওয়েজ। সো এইখানে আমরা হচ্ছে কি করব? দেখো এখানে প্রথমটা কি, দেখো অলদো ইজ মিলে না, ডেসপাইট এটাও মিলে না, ইভেন দো ইট এটাও মিলে না। তার মানে এখানে কি নাই? এই যে এখানে ইজ আছে বাট এখানে কোনো একটা সাবজেক্ট নাই। ডেসপাইটের পরে তার কোনো কিছু নাই, সাবজেক্টও নাই, ভার্বও নাই। ইভেন দো ইট এটার পরও কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই। কিন্তু অলদো আমরা একটু আগে জেনেছি আমরা হচ্ছে চাইলেই সাবজেক্টটা এবং ভার্বটা বাদ দিয়ে দিতে পারবো। তার মানে রিডিউসড অ্যাডভার্ব ক্লজ হলে এটা হয় although it is invisible to the unaided eye। এই it is দিয়ে আমরা কি বুঝিয়েছি? আল্ট্রাভায়োলেট। সো although it is invisible to the unaided eye ultraviolet light can be detected in a number of ways। সো এখানে আমরা খুব সহজেই although ব্যবহার করতে পারছি, কারণ although দ্বারা আমরা একটা বিপরীত জিনিস বোঝাচ্ছি, এবং অন্যদিকে অরিজিনাল যে অ্যাডভার্ব ক্লজটা although it is, তার মানে হচ্ছে although it is invisible to the unaided eye, যাকে রিডিউস করে আমরা সাবজেক্ট ইট এবং ভার্ব is কে বাদ দিয়ে লিখেছি although invisible to the unaided eye ultraviolet light can be detected in a number of ways।
আই হোপ তোমরা এই লেসন সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা নেই। পরবর্তী লেসনে আমরা ইউজেস অফ নাউন সম্পর্কে জানবো এবং সেখান থেকে কীরকমভাবে কোশ্চেন এসে থাকে সে সম্পর্কে জানবো। তোমার যদি ভিডিওটি একটু উপকার হয়ে থাকে প্লিজ তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তুমি পাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।